ছাড়পত্রের অভাবে আজও আসতে পারেনি ভারতের ট্রাক, পেঁয়াজ নষ্ট হয়ে ক্ষতির শঙ্কা। নিখোঁজে 17 ঘণ্টা পর ডেমরার ডিএনডি খাল থেকে শিশু আকাশীর মরদেহ উদ্ধার। উচ্ছেদ ও দখল চক্রে উত্তর ঢাকার সড়ক ফুটপাত, জনবল সংকটে হচ্ছে না স্থায়ী ব্যবস্থা। মহালয়ার ঘট স্থাপন, চণ্ডী পাঠে দেবীপক্ষ শুরু, করোনা স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপূজার প্রস্তুতি। এবং বিশ্বে করোনা আক্রান্ত 3 কোটি ছাড়িয়েছে, মোট প্রাণহানি 9,44,000-এর বেশি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে মাতিফা আঞ্জুমান এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ছাড়পত্রের অভাবে আজও দেশের কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে পারেনি ভারতের পেঁয়াজবাহী ট্রাক। এখনও 3 স্থলবন্দরে আটকে আছে কয়েকশো ট্রাক। পেট্রোপোল বন্দরে 4 দিন অপেক্ষার পরও দেশে আসেনি গেট পাস হওয়া 100 পেঁয়াজবাহী ট্রাক। দিল্লি থেকে কোনো নির্দেশনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে না আসায় পেঁয়াজবাহী ট্রাক ঢুকতে পারছে না বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। তাই ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অপর পাশে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকে আছে 165টি ট্রাক। এছাড়া হিলি স্থলবন্দরেও আটকে আছে অন্তত 200 পেঁয়াজবাহী ট্রাক। কয়েকদিন ধরে আটকে থাকায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশের কিছু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি আরও বলেন, 3 মাসের পেঁয়াজ মজুদ আছে। বাজার স্বাভাবিক করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। দেশে বছরে পেঁয়াজ উৎপাদন হয় 23 লাখ টনের বেশি, চাহিদা 24 থেকে 25 লাখ টনের। তারপরও প্রতিকূল আবহাওয়া সহ নানা কারণে নষ্ট হওয়ায় বছরে 8 থেকে 10 লাখ টন আমদানি করতে হয় বিদেশ থেকে, আর এর প্রায় পুরোটাই আসে ভারত থেকে। তাই মহারাষ্ট্রের নাসিক আর ব্যাঙ্গালোরে পেঁয়াজের সংকট হলে তার সরাসরি প্রভাব পড়ে দেশের বাজারে। হু হু করে বাড়তে থাকে দাম। গত বছর এই সময়েই 50 থেকে 60 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয়েছে 250 থেকে 300 টাকায়। এবছরও প্রায় একই ঘটনার মুখে বাংলাদেশ। ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই 100 টাকার পথে পেঁয়াজের দাম, আর একে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বলছেন বাণিজ্যমন্ত্রী। হঠাৎ করেই ব্যবসায়ীরা একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা সৃষ্টি হয়েছে দুটো কারণে। এক হলো তারা বাজারে এই কথাটা রচিত যে ভারত থেকে আসা বন্ধ হয়েছে, এখন বাইরে থেকে আসতে সময় লাগবে। দ্বিতীয়ত, যেটা বেশি করে আমাদের ভোগাচ্ছে সেটা হলো সাধারণ ভোক্তাদের প্যানিক বাইং। তার আরও দাবি, ক্রেতারা চাহিদার বেশি পেঁয়াজ কেনায় বিরূপ প্রভাব পড়েছে বাজারে। আমাদের কাছে যেটা স্টক আছে, আমরা কিন্তু 1 মাস সময় পেলেই আমরা কিন্তু অল্টারনেটিভ মার্কেট থেকে, টার্কি থেকে, ইজিপ্ট থেকে, মায়ানমার থেকে, চায়না থেকে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারবো। এমনকি হল্যান্ড, এমনকি নিউজিল্যান্ড থেকেও আমরা গতবার পেঁয়াজ পেয়েছিলাম। এদিকে পেঁয়াজের মৌসুম আসতে এখনো বাকি প্রায় 6 মাস। তাই দ্রুততার সঙ্গে আমদানির বিকল্প বাজার খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পেঁয়াজের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 1-2টি দেশের উপর নির্ভরশীল না হয়ে আরো অন্যান্য যে দেশ রয়েছে সেখান থেকে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ গ্রহণ করা দরকার। দেশে উৎপাদিত পেঁয়াজ সঠিক উপায়ে সংরক্ষণে সরকারি সহায়তার পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণের পরামর্শ বিশ্লেষকদের। উম্মন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ও দিনাজপুরে হিলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর তেজগাঁও কলোনি বাজারে, সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে গত 2 দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। সেই অভিযানের পর আজকে পেঁয়াজের বাজারের অবস্থা কি দেখছেন আপনি? সামগ্রিকভাবে আমি আজকে বাজারে আসার পর একটি বিষয় এখানে লক্ষ্য করছি যে গতকাল বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন এবং বাস্তবিক অর্থে যা
যে প্যানিক বাইং অর্থাৎ আতঙ্কে কেনাকাটা, সেই আতঙ্কে কেনাকাটার চাপটা আজকে আমরা কম দেখেছি। কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ক্রেতার চাপ এখন যেমন কম, তেমনি আবার ক্রেতার চাহিদাও কমে গেছে। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে দাম বেড়ে গেছে, তবে দাম যেদিন বাড়ে এবং যখন বাড়ানোর কথা ওঠে তখনই কিন্তু একটা প্যানিক বাইং এর আশঙ্কা ছিল এবং সেটি হয়েওছে। এবং আমরা দেখেছি অনেক মানুষ তাদের চাহিদার অতিরিক্ত পেঁয়াজ কিনেছেন। এই বাজারে সকালে আমরা এসেছি, অনেক বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গত 2-3 দিনের যে চাপ, সেই চাপ কিন্তু আজকে নেই। যদিও দাম কিন্তু এখনো পড়তির দিকে নয়। এই বাজারের বিক্রেতারা জানাচ্ছেন যে দেশি পেঁয়াজ তারা এখন 90 টাকা কেজি দরে বিক্রি করছেন, 80 থেকে 90 টাকার মধ্যে তারা বিক্রি করছেন, এবং ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজগুলো আছে সেগুলো তারা 70 টাকার মধ্যে বিক্রি করছেন। অর্থাৎ দাম তেমনটা না কমলেও প্যানিক হওয়ার যে মানুষের প্রবণতা সেটি কিন্তু কমেছে, এবং সেই কারণে নতুন করে যে দামের একটি উল্লম্ফন হওয়ার যে আশঙ্কা ছিল গত বছরের মতো, সেটি কিন্তু আজকে আমরা দেখিনি। অর্থাৎ বাজার আজকে গতকালকের তুলনায় বা গত পরশুর তুলনায় কিছুটা স্থিতিশীল বলা যায়। যদিও এখনো যে দাম পেঁয়াজের আছে 80-90 টাকা কেজি, এটি কিন্তু অস্বাভাবিক বলছেন সব পক্ষই। বাণিজ্য মন্ত্রণালয় বলছেন, ক্রেতারা বলছেন, বিক্রেতারাও বলছেন। তারা বলছেন যে ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করেছে, কিন্তু তার মানে এই নয় যে ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আসছে এবং সে কারণে দাম বাড়তে পারে। তারা বলছেন যে এখন যে পেঁয়াজটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু মজুতদারদের কাছে বা ব্যবসায়ীদের কাছে সেই মজুদ রয়েছে, এবং এই মজুদ থাকা অবস্থায় কিন্তু এই মজুদ পেঁয়াজের দাম বাড়ার কোনো সুযোগ তারা দেখছেন না। কিন্তু যেহেতু ভারত রপ্তানি নিষিদ্ধ করেছে এবং সেই সুযোগে এই দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি প্যানিক বাইং তৈরি হয়েছে। তবে আজকে বাজার মোটামুটি স্থিতিশীল, মানুষের চাপ বাজারে কম রয়েছে, চাহিদাও কম রয়েছে, এবং নতুন করে উল্লম্ফনের সংখ্যাটা একেবারেই কম। এবং বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে তাদের হাতে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, যেই পেঁয়াজ দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব। এবং নতুন করে বিভিন্ন দেশ থেকে গতবারের মতো পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব বোর্ডকে পেঁয়াজ আমদানিতে যে আমদানি শুল্ক সেটি ছাড় দেওয়ার জন্য থাকুন, তথ্য সংগ্রহ করুন। এবার আমরা যাব দিনাজপুরের হিলিতে, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, গত 2 দিন ধরে মানে গতকাল থেকে বেশ কিছু ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য আটকে আছে বন্দরগুলোতে, তো সেক্ষেত্রে পেঁয়াজ নষ্ট হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। তো এই নিয়ে আবার একটা আমদানি বন্ধ হয়ে গিয়েছে, সবকিছু মিলিয়ে আমদানিকারক এবং ব্যবসায়ীরা কি বলছেন? জি, আপনি জানেন এটা নিয়ে কিন্তু একটি শঙ্কা কাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। কারণ গত প্রায় 5-6 দিন ধরে ভারত অভ্যন্তরে পাইপ লাইনে প্রায় 2 শতাধিক পেঁয়াজের ট্রাক কিন্তু আটকা পড়ে আছে। কিছুটা ভ্যাপসা গরম এবং বৃষ্টির কারণে সেসব গাড়িতে কিন্তু তিরপল বাধা রয়েছে। এই বাধার কারণে কিন্তু অধিকাংশ পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ব্যবসায়ীরা কিন্তু একটা চরম আর্থিক ক্ষতির কিন্তু শিকার হবেন, সেটা কিন্তু তারা বলছেন। জানেন আপনি যে গত সোমবার পূর্ব কোনো কারণ ছাড়াই তারা ভারত সরকার বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, এবং ঠিক 24 ঘন্টার পরে অর্থাৎ মঙ্গলবারে তারা মৌখিকভাবে একটা নির্দেশনা জারি করে যে ভারত অভ্যন্তরে পাইপ লাইনে বাংলাদেশে প্রবেশের অপেক্ষা যেসব পেঁয়াজের গাড়ি রয়েছে মূলত সেসব রপ্তানি করা হবে। এটি মৌখিকভাবে বলা হলেও কিন্তু লিখিতভাবে কোনো পরিপত্র কিন্তু জারি করা হয়নি এখন পর্যন্ত, যার কারণে আমরা দেখেছি গতকাল বুধবারেও কিন্তু সকাল থেকে আমরা বন্দরে ছিলাম এবং পেঁয়াজ আমদানির একটা সম্ভাবনা ছিল, কিন্তু ব্যবসায়ীরা ছিলেন হিলি স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু সেই নির্দেশনা না আসার কারণে কিন্তু কোনো পেঁয়াজ রপ্তানি হয়নি। আমি কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি আদৌ কি লিখিত কোনো অনুমোদন আসবে কিনা ভারতে। তো তারা আশাবাদী, কারণ ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন আজকে যে কোনো সময়ে তারা লিখিত আদেশটি পাবেন, এবং সেই আদেশের বলে হয়তো আজকে যেসব ভারতের পাইপলাইনে পেঁয়াজ আটকা রয়েছে সেসব বাংলাদেশে রপ্তানি হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিকল্প পথ হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারতের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে এলসি দিয়েছেন। তারা বলছেন যে পাকিস্তান, তুরস্ক এবং মায়ানমারের মতো জায়গাতে তারা কিন্তু 10 থেকে 15,000 মেট্রিক টনে তারা কিন্তু অলরেডি এলসি করেছেন, এবং 15 থেকে 20 দিনের ভিতরে এসব কিন্তু পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ শুরু করবে। তো আজকে বৃহস্পতিবার, কর্মদিবসের শেষ দিন আজকে বৃহস্পতিবার, সম্ভাবনা রয়েছে আজকে যে কোনো সময় ভারতের কাস্টমসে। ধন্যবাদ। পেঁয়াজের ঊর্ধ্বগতি বাজারের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
রাজধানীর ডেমরায় ডিএনডি খালে নিখোঁজ শিশু আকাশীর মরদেহ উদ্ধার হয়েছে। প্রায় 17 ঘন্টা নিখোঁজ থাকার পর সকাল 6:45টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ডেমরার বামইল এলাকায় আকাশী সহ আরও 3 শিশু গোসল করতে পানিতে নামে। সাঁতার কাটার সময় আকাশী পানিতে তলিয়ে যায়। বাকিরা সাঁতরে তীরে চলে আসে। খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাতে আলোক স্বল্পতার কারণে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে ভোর থেকে আবারও শুরু হয় অভিযান। শিশু আকাশী শেরপুরের নলিতাবাড়ি থানার চাঁদগাঁও গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে। সকাল ভোর থেকে আবার আমাদের ডুবুরি টিম দ্বারা আমরা আমাদের উদ্ধার কাজ শুরু করি। 7টার সময় আমরা ভিকটিম উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা এখন ভিকটিমকে পুলিশের হ্যান্ডওভার করে দিব। পুলিশের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের কাছে ভিকটিম পৌঁছানোর ব্যবস্থা হবে। রাজধানীর মালিবাগের একটি কাঠের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় ভোরে নিয়ন্ত্রণে আসা আগুন। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। মাত্র 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভোর 5:20 দিকে পুরোপুরি নিভে যায় আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট সচলে নতুন চ্যানেল খনন, পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত কাজ। দখল উচ্ছেদ আবার দখলের চক্রে ঘুরপাক খাচ্ছে উত্তর ঢাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত। এই উচ্ছেদ দখলের খেলা বন্ধে স্থায়ী কোনো ব্যবস্থার দাবি নগরবাসীর। উত্তরের মেয়র বলছেন, জনবল সংকটে নেওয়া যাচ্ছে না স্থায়ী ব্যবস্থা, তবে চলমান থাকবে উচ্ছেদ অভিযান। গুলশান 2 নম্বরের একটি রোড, ফুটপাত দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। অথচ চলতি মাসের প্রথম সপ্তাহে এই সড়ক সহ আশেপাশের সড়কে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়ক ও ফুটপাতে থাকা নির্মাণ সামগ্রী বিক্রি করা হয় নিলামে, জরিমানা করা হয় সংশ্লিষ্টদের। মিরপুরের কালশি রোডে গিয়ে দেখা যায়, গত 30 আগস্ট উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা ফুটপাত আবারও হয়েছে দখল। ফুটপাত জুড়ে ভ্রাম্যমাণ দোকান, দোকানের বেঞ্চ ও বিভিন্ন সামগ্রী। দখল থেকে বাদ যায়নি সড়কও। নির্মাণাধীন কিছু ভবনের সামনে ফুটপাতে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। অভিযানে টাইম দিয়ে গেছে আর কি, সিটি কর্পোরেশন টাইম দিয়ে গেছে, 1 সপ্তাহ টাইম দিয়ে গেছে। আমরা বলছি স্যার 1 সপ্তাহের ভিতরে সরাই ফেলাবো। দোকানে একটু জামিলে আছে জন্য আজকে বাইরে করছি। এটা তো বাইরে থাকে না, এটা ভিতরে থাকে। লোক আসবে সাথে সাথে তুলে ফেলবো রাত্রে, কারণ লেবার আসছে, লেবার বলছি যে আমরা কোনো রাখবো না, কারণ কাজ তো করতে হইব, সাথে সাথে আমরা তুলে ফেলাই রাত্রে। ফুটপাত সড়ক দখল হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বারবার অভিযানের পরও ঘুরে ফিরে একই অবস্থা দেখে হতাশ এলাকাবাসী। তাদের মতে, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে স্থায়ীভাবে দখলমুক্ত করা যাবে না ফুটপাত, নিশ্চিত হবে না মানুষের নিরাপদ চলাচল। পথের পাশে একটা দোকান আছে, তারাই হচ্ছে এখানে কাজ করতেছে। এখন এখানে কাজ করে তারা যেমন একটা হচ্ছে খারাপ কাজ করতেছে, ঠিক একইভাবে এদের যারা বাধা দিচ্ছে না বা এদের যারা বলতেছে না বা কোনো নোটিশ দিচ্ছে না, তারাও সেম কাজটাই করতেছে। এই রাস্তাটার জন্য মনে করেন আটা চলার জন্য অসুবিধা আমাদের। তারপর একবার দেখা গেছে রোডের নিচে যাইতে, একবার উপর আসতে হয়, খুব অসুবিধা আর কি। ঢাকা উত্তরের মেয়র বলছেন, রাস্তা ফুটপাত দখলমুক্ত রাখতে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। কেউ পুনর্দখল করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। এছাড়া রাস্তা দখল করে যারা নির্মাণ সামগ্রী রাখছেন তাদের সামগ্রী নিলামে বিক্রি সহ করা হবে তাৎক্ষণিক জরিমানা। যাদেরকে ফাইন করা হলো বা যাদেরকে হলো না, সবাই কিন্তু নগরকে কিন্তু সবাইকে কিন্তু ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে। এই উচ্ছেদ আমরা করছি, আজকেও কিন্তু চলছে, কিন্তু উচ্ছেদটা চলছে। এবং যেই বাসায় আমরা গিয়েছি সেই বাসা কিন্তু অলরেডি একটা কিন্তু রাউন্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করছি ওগুলোকে মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা, কোন কোন বাসায় কোন কোন রাস্তার মধ্যে করছি। অবশ্যই যদি পাই, যদি আবার আমরা ফাইন করব। ফুটপাত রাস্তা দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা ও পুলিশের নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন নগরবিদরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুভ মহালয়া। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবী পক্ষের দিকে যাত্রা শুরু করে।
প্রতি বছর মহালয়ার 6 দিন পর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার মল মাসের কারণে 35 দিন পর 22 অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মহালয়ার আনুষ্ঠানিকতা পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর 6টায় প্রদীপ প্রজ্বলন, ঘট স্থাপন ও বিশেষ পূজা শুরু হয়। এতে অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এ সময় দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষা সুরমর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়। এদিকে রমনা কালী মন্দির ও গুলশান পূজা কমিটিও ভোরে বিশেষ অনুষ্ঠান করে। মহালয়ায় চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে মর্তলোকে ভক্তরা আহ্বান জানান দুর্গাতিন্যাসিনী দশভুজাকে। এ বিষয়ে আরো জানাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর 6টার সময় যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল সেটি 7টার মধ্যে শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মূল মন্দিরের থেকে একটু সামনে। এখানে মহালয়া উপলক্ষে দেবীপক্ষের সূচনা লগ্নের মহালয়া এবং সেখানে ঘট স্থাপন করে শাস্ত্রমতে পুরোহিত এখন পুজো করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকের বাদ্যের সাথে উলুধ্বনি দিয়ে এই ঘট স্থাপনটি হয়েছে এবং এখনো পূজা চলছে এবং সেখানে ধূপধুনো দিয়ে ষোড়শ উপাচারে মহালয়ায় দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেল। প্রতি বছর 6 দিন আগে শুরু হলেও এবছর 35 দিন আগে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল এবং ষষ্ঠীতে মহাষষ্ঠীতে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি 22 অক্টোবর এবং 26 অক্টোবর দশমীর মধ্য দিয়ে এই দুর্গাপূজা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। আজ মহালয়ায় সকালে যেমন চণ্ডী পাঠের মধ্য দিয়ে এই আয়োজনটি শুরু হয়েছে এবং সেখানে ভক্তিমূলক গান, নৃত্য এবং নানা ধর্মগ্রন্থাদি থেকে পাঠ করা হয়েছে। ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি তিনি এই আয়োজনে উপস্থিত ছিলেন। এরপর আমরা দেখেছি যে রমনা কালী মন্দিরে সেখানেও ভোর 6টা থেকে 7:30 পর্যন্ত একই রকম আয়োজন চলেছে। একই সাথে গুলশান পূজা কমিটির উদ্যোগে বনানী মাঠে সেখানেও মহালয়ার আয়োজন হয়েছে। এছাড়াও সারা দেশের বিভিন্ন মণ্ডপে এবং বিভিন্ন মন্দিরে মহালয়া একযোগে উদযাপিত হচ্ছে। এবার সারা বাংলাদেশে 32,000 পূজা হবে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি আমাদেরকে জানিয়েছেন এবং এই পূজা আয়োজন যাতে নির্বিঘ্ন হয় সেজন্য প্রশাসনেরও সর্বাত্মক প্রস্তুতি আছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। আপনারা শুনতে পাচ্ছেন আবারও ঢাকের বাদ্যের তালে তালে এবং ঘট স্থাপনের পর পূজা অর্চনা হচ্ছে এবং সেখানে পুরোহিত পূজা করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এর মধ্য দিয়ে আসলে যেমন দেবী দুর্গার আমন্ত্রণ জানানো হচ্ছে, একই সঙ্গে এই মহালয়াতে পূর্বপুরুষদের যারা মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনায়, তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাও করা হয় এবং তাদেরকে অন্ন, জল, তিল দিয়ে তাদের উদ্দেশ্যে সেটি নিবেদন করা হয় যাতে তাদের আত্মা তৃপ্ত থাকে এবং সে আয়োজন আমরা দেখতে পেয়েছি ঢাকেশ্বরী মন্দিরে অনেকে তাদের পিতার মাতার শ্রাদ্ধ আজকে কিছুটা পালন করছেন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তো এই একটি আনন্দের মধ্য দিয়ে আসলে পালিত হচ্ছে মহালয়া, কিন্তু আমরা তারপরেও কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবার পূজা আয়োজনের কথা বলা হচ্ছে। সব জায়গায় বলা হচ্ছে যে ধর্মের যে জীবন আগে, এই কারণে অনেকেই অনলাইনে অঞ্জলি দেবার জন্য আহ্বান জানাচ্ছেন এবং অনেক মণ্ডপে কিন্তু সে আয়োজনটিও চলছে এবং করোনা মহামারী থেকে মুক্ত হবার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করছেন ভক্তরা। এদিকে করোনার কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত রেখেই চলছে এবারের দুর্গাপূজার প্রস্তুতি। সেজে উঠছে মণ্ডপ, চলছে প্রতিমা নির্মাণও। সরকারের নির্দেশনার পাশাপাশি আড়ম্বরহীন মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জা নির্দেশনা দিয়ে পূজা উদযাপন পরিষদ বলছে এবার উৎসব বাদ দিয়ে শাস্ত্র মেনে শুধু পূজাই হবে। অনলাইনে অঞ্জলি ও প্রতিমা দর্শনের প্রস্তুতিও থাকছে অনেক জায়গায়। করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উৎসব উদযাপনে আছে নানা বিধিনিষেধ। নেই আগের সেই চিত্র। দুর্গাপূজাতেও পড়েছে এর প্রভাব। বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার কিভাবে হবে তা নিয়ে দ্বিধান্বিত অনেকেই। তবে সব সংশয় দূর করে শাস্ত্রের পাশাপাশি সংক্রমণ এড়াতে এবার মানতে হবে স্বাস্থ্যবিধি। পুজোর সঙ্গে সে প্রস্তুতিও নিচ্ছেন আয়োজকরা।
গান বাজনা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি প্রতিযোগিতা হয়, এবছর আমরা এটা না করার জন্যে থানাগুলোকে নির্দেশ দিয়েছি। কেউ মাস্ক ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা ভক্তই যখন এখানে ঢুকবে তখন যাতে হ্যান্ড স্যানিটাইজার আমরা তাদেরকে দিতে পারি, আর আমরা মাস্ক বিতরণটা আমরা মন্দিরের পক্ষ থেকে করব। আর পূজা উদযাপন পরিষদ বলছে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই মণ্ডপে আসতে হবে সবাইকে। 32,000-এর কাছাকাছি হয়তো পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ডিজিটাল কোনো পদ্ধতিতে বা যারা আমি মনে করি যে কোনো প্রযুক্তি ব্যবহার করে যেন ভক্তদেরকে তারা যেন এই পূজার আনন্দের জন্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাজসজ্জা, বিজয়া শোভাযাত্রা এবং এই জাতের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে বর্জন করব। আরেকটি বিষয়, করোনার হাত থেকে বিশ্ববাসীকে মুক্ত করুক, এটাই থাকবে এবার মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা। এবার মহামারীর বাস্তবতায় দেবী দুর্গা আসবেন দোলায়, মানে পালকিতে, আর যাবেন হাতি চেপে, যার অর্থ ধরণী হবে শস্য শ্যামলা। দুর্গতি নাশিনীর কাছে ভক্তদের প্রার্থনা সব অকল্যাণ দূর করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার। আসরিক করোনার ছোবল থেকে বিশ্ববাসীকে মুক্ত করার প্রার্থনায় এবছর দুর্গাপূজা করবে সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা হবে কিন্তু উৎসব থাকবে না, কারণ এই করোনা মহামারীর মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই পূজা করতে চায় সনাতন হিন্দুরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বুধবার শুরু হয় 4 দিনের এই সম্মেলন। সকালে বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা আছে। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ নেবেন। আর ভারতের পক্ষে যোগ দেবেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। শনিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে সীমান্ত সম্মেলন। এরপর ঢাকা ছাড়বেন বিএসএফ প্রতিনিধি দল। কক্সবাজার থেকে এবার রাজশাহীর পুলিশ সুপারের দায়িত্ব পেলেন এবিএম মাসুদ হোসেন। তার জায়গায় এসেছেন ঝিনাইদহের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান। সিনহা হত্যার ঘটনা সামনে এনে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একে যৌক্তিক সিদ্ধান্ত মনে করছেন তারা। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় তখনকার ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলী আছেন কারাগারে। এই ঘটনায় তারাসহ মামলা করা হয় 9 জনকে আসামি করে। পরে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকেও এ মামলার আসামি করতে আবেদন হয় আদালতে, তবে শুনানি শেষে সে আবেদন খারিজ হয়ে যায়। এবার এসপি মাসুদকে কক্সবাজার থেকে বদলি করা হলো রাজশাহীতে। পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করছেন, জনগণের আস্থা ফেরাতে রদবদল যৌক্তিক। এই ঘটনা প্রবাহ যেহেতু অনেক দূর গড়িয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এটা খুবই যৌক্তিক ছিল যে সেই ক্ষেত্রে তাকে সেখান থেকে উল্টো করে অন্য কোথাও নিয়ে যাওয়া, কারণ তার পক্ষে সেই জায়গায় আর কাজ করাটা খুবই দুরূহ হয়ে দাঁড়াতো। অপরাধে জড়িত নয় এমন কাউকে আলোচনায় এনে সম্মানহানি করা সমীচীন নয় বলেও মত সাবেক এই পুলিশ কর্মকর্তার। সেই ঘটনার সাথে তাকে যদি সংশ্লিষ্ট না যায় বা না হয়ে থাকে বা তার কোনো অপরাধ যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে একজন যিনি সেই ঘটনার সাথে জড়িত নন তাকে আমরা আলোচনার মধ্যে নিয়ে এসে তার রেপুটেশনকে নষ্ট করাও তো খুব একটা ভালো হবে না। মাসুদ হোসেনের জায়গায় কক্সবাজারের দায়িত্বে এসেছেন ঝিনাইদহের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট সচল করতে চর খনন করে নতুন চ্যানেল তৈরির চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। তবে এটা করতে সময় লাগবে অন্তত 1 মাস। খনন করতে হবে কমপক্ষে 6-7 লাখ ঘনমিটার বালু। তবে চ্যানেলের মুখে পদ্মায় তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে খনন কাজ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং পয়েন্ট। এখানে 2 পাড়ের চর ভেঙে ওজনের পলিয়াশায় নাব্য হারিয়েছে পদ্মা সেতুর নিচের এই নৌ ক্রসিং। পাশাপাশি নদীর এই অংশ হয়েছে সংকুচিত, সৃষ্টি হয়েছে ডুবোচর, ফলে বন্ধ করা হয় ফেরি চলাচল। এই সংকট কাটাতে পদ্মা সেতুর পশ্চিমে কবুতরখোলা ও হাজরা পয়েন্ট দিয়ে চর খনন করে নতুন চ্যানেল তৈরির চেষ্টা চলছে। এটা হলে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির দূরত্বও থাকবে আগের মতো 8.5 কিলোমিটার। বিকল্প এখানে যে সমস্যাটা আছে, এখানে কাজ চলতেছে, আর এদিকে একটা চ্যানেল তৈরি করা যায় কিনা এটা দেখতেছি। পদ্মা সেতুর অধিগ্রহণ করা জায়গা আছে, এটা হাজরা পয়েন্টে, এটা আমরা দেখতেছি।
সংস্থার চেয়ারম্যান জানান লৌহজং পয়েন্ট ভরাট হয়ে যাওয়ায় পাশের চায়না চ্যানেলটিও খনন করা হচ্ছে। এগুলো চালু হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক হবে। পদ্মা ব্রিজের কাছে আড়াআড়িভাবে যে চ্যানেলটা, যেটা চায়না চ্যানেল নামে পরিচিত, নর্মালি চাইনিজরা ড্রেজিং করে এটা মেনটেন করার কথা। এখন ওই জায়গাটাকে আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি, ওই চটটা যেহেতু ভেঙে গেল, ওইটাকে আমরা 2 দিন সময় নিয়েছি গতকালকে, আজকে এবং আগামীকালকে, যে চেষ্টা করছি যে ওখানে আমাদের 2-3টা ড্রেজার প্লেস করেছি। এখন ওখান দিয়ে আমরা আপাতত ইমিডিয়েটলি ফেরি যাতে চালু করা যায়। এদিকে খনন চলছে দিনরাত 24 ঘন্টা। ব্যবহার হচ্ছে 3টি 26 ইঞ্চি কাটার সাকশন সহ 14টি ড্রেজার। এছাড়া সেতু কর্তৃপক্ষ একটি ড্রেজার দিয়ে তাদের চ্যানেল খনন করছে। বিআইডব্লিউটিএ বলছে 2013-14 সালে পদ্মা সেতুর নির্মাণ শুরুর আগে প্রায় 14 লাখ ঘনমিটার বালু খনন করে সচল রাখা হতো এই নৌপথটি। তবে সেতুর পিলার স্থাপনের পর পলি ভরাটের হার বেড়েছে কয়েক গুণ। তাই গেল বছর অন্তত 34 লাখ ঘনমিটার বালু খনন করা হয়েছে, যা চলতি বছরের গেল 2 মাসে দাঁড়িয়েছে 7.5 লাখ ঘনমিটারে। আর এ কারণেই বারবার নাব্য সংকটে পড়ছে শিমুলিয়া কাঁঠালবাড়ির এ নৌপথটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঁঠালবাড়ি, শরীয়তপুর। অবশেষে খিচুড়ি বিতর্কের ইতি টানল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সচিব জানিয়েছেন, রান্না শিখতে 509 কর্মকর্তা বিদেশ যাচ্ছেন না। ব্যবস্থাপনা দেখতে যাবে 20 থেকে 30 জনের 2টি দল। আর এই প্রস্তাবেই গেছে পরিকল্পনা কমিশনে। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং পলিসির অংশ হিসেবে 19,296 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেয় মন্ত্রণালয়। এ প্রকল্পের আওতায় 65,620টি প্রাথমিক বিদ্যালয়ে 1,40 লাখ শিক্ষার্থীকে দুপুরে গরম খাবার দেয়া হবে। এই খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি নিয়ে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর। খিচুড়ি রান্না শিখতে কাউকে বিদেশ পাঠানোর প্রস্তাব দেয়া হয়নি। বিভিন্ন জায়গায় এই সমস্ত, যেখানে এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য, এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে। তবে মন্ত্রণালয় জানায়, মিড ডে মিলের ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে 2টি টিম পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে, যেখানে 20 থেকে 30 জনের বেশি যাওয়ার সুযোগ নেই। 10 জন 20 জন হতে পারে, অথবা 15, 30 জন হতে পারে। 2টা টিম কেবলমাত্র যাবে, সেইটা নিয়ে তারা বলেছে এই 2টা টিম যাবে, সেইটার জন্য তোমরা প্রস্তাব পাঠাও। আমাদের তো প্রাথমিক প্রস্তাব ছিল এটা। প্ল্যানিং কমিশন হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল অথরিটি, ডিপিপি। এদিকে সরকারকে হেয় করতে মিড ডে মিলের এই প্রকল্প নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ প্রতিমন্ত্রীর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 বছর পর আবারও সমুদ্রগামী জাহাজে জ্বালানি তেল বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। এজন্য আমদানি করা হয়েছে কম সালফারযুক্ত ফার্নেস অয়েল। এবার চোরা কারবারি বন্ধ হবে বলে দাবি বিপিসি চেয়ারম্যানের। মেরিন ফুয়েলে সালফারের পরিমাণ 0.5 ভাগের বেশি থাকলে বিশ্বের বিভিন্ন বন্দরে জরিমানা করা ছাড়াও জব্দ হচ্ছে জাহাজ। পরিবেশ রক্ষার্থে গত জানুয়ারি থেকে আইএমওর নির্দেশনা মেনে চালু হয়েছে এই আইন। কিন্তু বিপিসি সময়মতো কম সালফারের মেরিন ফুয়েল সরবরাহ করতে পারেনি। ফলে বিপাকে পড়ে এদেশে আসা যাওয়া দেশি বিদেশি জাহাজগুলো। নো বাংকারিং পোর্ট হিসেবে তালিকাভুক্তির হুমকিতে পড়ে দেশের সমুদ্র বন্দরগুলো। তবে দেরিতে হলেও এখন থেকে মেরিন ফুয়েল বিক্রি করছে বিপিসি। সোমবার চট্টগ্রামের মেঘনা অয়েলের ডলফিন জেটিতে খালাস হয় আমদানি করা 15,000 টন তেলের প্রথম চালান। বছরে প্রায় 6 থেকে 7 লক্ষ আমাদের এই মেরিন ফুয়েলের আমরা বিক্রি করতে পারবো। এর মাধ্যমে আমাদের দেশে যে অচলাবস্থাটা সৃষ্টি হচ্ছিল, যে বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না, সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে। দেশেই মেরিন ফুয়েল সরবরাহ নিশ্চিতে বিপিসির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাহাজ পরিচালনায় যুক্ত ব্যক্তিরা। মালিকের খরচ কম হবে, বেশি কার্গো বহন করতে পারবে, মালামাল বহন করতে পারবে। তো কাজেই সেই
খরচটুকুর এটা কমে আসবে, যেটা আমদানিকারকের মালামালের ভাড়ার উপর প্রভাব পড়তেই পারে। প্রতিযোগিতামূলক বাজারে মেরিন ফুয়েলের দাম সমন্বয়ের তাগিদ ব্যবসায়ীদের, না হলে দুবাই সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ পেরে উঠবে না। অবশ্যই বাংকারের রেট একদম হবে সিঙ্গাপুর থেকে $10-20 বেশি বা সমমান। 2006, 7, 8, 9-এর দিকে বিপিসি রেট ছিল সিঙ্গাপুরের চেয়েও কম। ওই সময় প্রচুর বাংকার হয়েছে। পরে 2010-11 থেকেই রেট সিঙ্গাপুরের থেকে ডবল বা $100-200 পর্যন্ত বেশি রাখছিল। এই জন্য সিঙ্গাপুর এখানে কোনো বাংকার হয় নাই। এদিকে প্রথম চালানে আসা মেরিন অয়েলের দাম প্রতি লিটার 30 টাকা নির্ধারণ করেছে বিপিসি। প্রতি চালান আসার পর নতুন দাম নির্ধারণ করে দেয়া হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বগুড়ায় কর্মহীন হয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অনেকেই। নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যেই এই হার বেশি। বিশ্লেষকেরা বলছেন এর আর্থসামাজিক প্রভাব অনেক বেশি হতে পারে। তবে কি পরিমাণ মানুষ পেশা পরিবর্তন করেছেন এর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। শ্রী চঞ্চল চন্দ্র দাস বগুড়ায় পত্রিকা বিক্রি করতেন 36 বছর ধরে। তবে করোনায় পত্রিকার সার্কুলেশন কমে যাওয়ায় পেশা বদলে এখন মাস্ক, গ্লাভস আর হ্যান্ড স্যানিটাইজারের সাথে শুরু হয়েছে বসবাস। মাস্কের ব্যবসাও মন্দা, তাই আবারও অন্য পেশায় যাওয়ার চিন্তা তার। ভয়ে অনেক লোকে আতঙ্ক, পেপার পড়তে চায় না ভাই, এই কারণে পেপার চলে না বিদায় আপনার এখন মাছ বেশি। পেট বাঁচাতে যে কোনো কাজ করাই লাগবে, কর্ম ছাড়া তো পেট বাঁচবি না। শিবগঞ্জ উপজেলার আলীগ্রামের মুকুল মাহমুদ চাকরি করতেন ঢাকার একটি কোম্পানিতে। করোনায় চাকরি যায়নি, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আর ফিরতে চান না রাজধানীতে। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি হলেও এখন চিন্তা করছেন সাইকেল রিক্সার গ্যারেজ দেয়ার। চাকরি আগে না, আমার জীবন বাঁচা হলে আগে এখানে যে কোনো একটা ব্যবসা আমি করবো, ব্যবসা করবো আমি। করোনার প্রভাবে পেশা পরিবর্তন করলেও আত্মসম্মানের ভয়ে বলতে চান না অনেকে। ফলে কি পরিমাণ মানুষ কর্মহীন হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান মিলছে না। সরকার থেকে আরম্ভ করে বেসরকারি বিভিন্ন খাত সকলের সমন্বয়ে যদি একটা পরিকল্পিত পদক্ষেপ নেওয়া যায়, তাহলে আমাদের বর্তমানে এই অবস্থার সুরাহা হতে পারে বলে আমি মনে করি। করোনার আর্থসামাজিক প্রভাব যে লম্বা সময় থাকবে এই বিষয়ে অনেকটাই নিশ্চিত সবাই। তাই বিকল্প আয়ের উৎস খোঁজার পরামর্শ গবেষক ও চিন্তাবিদদের। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। বিসিবিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন প্রস্তাব, 2 দেশে 2 ধাপে 14 দিন কোয়ারেন্টাইনের পরামর্শ। সংগ্রাম ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ। 1962 সালের এই দিনটি তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী সংকোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং গণমুখী শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের রক্তাক্ত স্মৃতি জড়িত দিন। পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে 1962 সালের সেপ্টেম্বরে আন্দোলনের নামে ছাত্র জনতা। আন্দোলন দমাতে 17 সেপ্টেম্বর হাইকোর্ট মোড়ে ছাত্রদের মিছিলে গুলি চালায় পাকিস্তানি পুলিশ। এতে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ সহ কয়েকজন শহীদ হন। এরপর থেকেই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন। তবে এবার করোনার কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করবে বিভিন্ন ছাত্র এবং শিক্ষক সংগঠন। অনেকেই আয়োজন করেছে ভার্চুয়াল আলোচনা সভা। লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন জেলায় জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। রসালো এই ফল চাষ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন অনেক বেকার যুবক। কৃষি অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে মাল্টা চাষে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দীউড়া গ্রামের আলামিন 2017 সালে কৃষি বিভাগের পরামর্শে 3 বিঘা জমিতে বাড়ি এক জাতের মাল্টা বাণিজ্যিকভাবে চাষ করেন। এবছরই প্রথমবারের মতো প্রতি গাছে 50 থেকে 100টি করে ফল ধরেছে। এতে প্রায় 2 লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছেন আলামিন। ফল দেখার পরে আমি সুখী, কিন্তু আমি এভাবে হইব এটা আমি আসলে আগে ভাবছি না। আমরা বাজারও যেটা বিদেশি মালটা খাই, তার থেকে আমরা দেশীয় প্রযুক্তির এই মালটাটা অনেক বেশি স্বাদ। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ছোট বড় মিলে 275টি বাগানে মাল্টা চাষ হয়েছে। উৎপাদিত মাল্টা রসালো, সুস্বাদু, মিষ্টি হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন মাল্টা চাষে। সামান্য কিছু জায়গা আছে বাড়ির পাশে, আমিও খুব বেশি আগ্রহী যে এই ধরনের মালটা যাতে বাড়ি মালটা
আমিও যাতে করতে পারি। লাভজনক হওয়ায় ঝালকাঠিতেও বাড়ছে মাল্টা চাষ। জেলায় চলতি বছরে 55 হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। বছর বছর ফল আসলে এই ফলও আমি কাইটটা পাইকার দরে বিক্রি করি এবং এই বাগানে এই কাজের পয়সা দিয়ে আমার সংসার চলে। গোপালগঞ্জে গত 3 বছর ধরে মাল্টা চাষ করে কৃষকরা লাভবান হলেও এবছর বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে বাগানের। ক্ষতিগ্রস্ত চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ক্ষতি নির্ধারণ করে প্রপার চ্যানেলে আমরা সদাশয় সরকারকে জানিয়েছি। প্রণোদনা জন্য আমরা বলেছি, প্রণোদনা এবং এই বন্যার পর কোনো সহযোগিতা সরকার করলে নিশ্চয়ই তারা সেই সহযোগিতা পাবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতি বছর মাল্টার চাহিদা প্রায় 3,67 লাখ কেজি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কচুরিপানা দিয়ে তৈরি ধাপের উপর ভাসমান সবজি চাষ। জেলার বিস্তীর্ণ নিচু জলাভূমি এবং লবণাক্ত মাটি ও পানিতে ভাসমান শাকসবজির উৎপাদনও ভালো। এ পদ্ধতি ব্যবহার করে সবজির উৎপাদন বৃদ্ধি ও সবজির চাহিদা পূরণে সরকারি সহযোগিতার দাবি কৃষকদের। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিস্তীর্ণ এলাকায় রয়েছে নিচু জলাভূমি। এসব এলাকায় জলাভূমির লবণাক্ত মাটি ও পানিতে কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে চলছে লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স সহ নানা ধরনের সবজি চাষ। এবারের বন্যা ও অতিবৃষ্টিতে অনেক এলাকায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হলেও ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে লাভের মুখ দেখেছেন এ অঞ্চলের চাষিরা। তারা জানান এ পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করা হয়। বাজারে সবজির চাহিদা বেশি থাকায় ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। মাটিতে যে ফসলগুলো তৈরি হয় অতিরিক্ত বন্যার কারণে সেই ফসলগুলো সব নষ্ট হয়ে যায়। তার কারণে আমাদের এই ভাসমান চাষের যে ফসলগুলো এগুলো যতই পানি হোক না কেন এগুলো কোনো নষ্ট হয় না। আমরা যদি 20 টাকা খরচ করি আমরা 40 টাকা আমাদের আয় থাকে, তাতে আমাদের পরিবার নিয়ে আমাদের বাঁচতে কোনো সমস্যা নাই। জেলা কৃষি কর্মকর্তারা বলছেন গুণগত মান ভালো থাকায় গোপালগঞ্জের ভাসমান সবজির চাহিদা বাড়ছে। সবজি চাষ করে স্বাবলম্বীও হচ্ছেন অনেকে। জলাভূমিতে অন্য সবজি তেমন হয় না, কিন্তু ভাসমান সবজি খুব ভালো হয়। এই ভাসমান সবজি লাগায় বলে এখন দামও ভালো পায় এবং এবছর বন্যা হওয়াতে এর দাম আরও বেশি পাচ্ছে তারা। এই সমস্ত সবজি বিষমুক্ত এবং এই সমস্ত সবজি নিরাপদ। এই সমস্ত সবজি খেলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। গোপালগঞ্জে এবছর কচুরিপানা দিয়ে তৈরি অন্তত 20,000 ধাপের উপর ভাসমান পদ্ধতিতে সবজি চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাত্র 9 মাসে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। গত 1 মাস ধরে দিনে গড়ে আক্রান্ত হচ্ছে 2.5 লাখ মানুষ। সংক্রমণের শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ভারতে। গত 24 ঘন্টায় আরও 6,000 মৃত নিয়ে মোট মৃত্যু 9,44,000-এর বেশি। ভারতে 24 ঘন্টায় প্রায় 98,000 নতুন রোগী শনাক্ত, মারা গেছেন আরও 1,139 জন। যুক্তরাষ্ট্রে বুধবার মারা গেছেন 1,081 জন, শনাক্ত হয়েছেন 37,000। ব্রাজিলে 24 ঘন্টায় মারা গেছেন 967 জন, নতুন আক্রান্ত আরও 37,000। স্পেনের সংক্রমণ বাড়ায় রাজধানী মাদ্রিদ সহ বেশ কয়েকটি শহরে ফের লকডাউন জারির ঘোষণা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা তুলে স্কুল, কলেজ ও গণপরিবহন খুলে দেওয়ার পর মঙ্গলবার সর্বোচ্চ শনাক্ত মিলেছে রোমানিয়ায়। দেশটিতে বিস্তার রুখতে ফেস মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। করোনার বিস্তার বাড়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো চেক রিপাবলিক থেকে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। শুষ্ক আবহাওয়ায় প্রবল বাতাসে দ্রুত ছড়াচ্ছে আগুন। 1 মাসে বেশি সময়ে পুড়ে গেছে 20 লাখ হেক্টরের বেশি এলাকা, প্রাণ গেছে অন্তত 36 জনের। আবহাওয়া অনুকূলে না এলে পরিস্থিতির উত্তরণ দেখছেন না বিশেষজ্ঞরা। আগস্ট থেকে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। শুষ্ক আবহাওয়ায় প্রবল বাতাসে আগুন ছড়াচ্ছে দ্রুত। এরই মধ্যে পুড়ে গেছে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রায় 20 লাখ হেক্টর এলাকা। ঘটেছে প্রাণহানি, গৃহহীন লাখো বাসিন্দা। পরিস্থিতি এমন হবে কল্পনাও করিনি। কদিন আগেও আগুন পূর্বমুখী ছিল। বাতাসের দিক পরিবর্তনে এখন আমাদের দিকে এগুচ্ছে আগুন।
আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর। বাধ্য হয়ে বন্ধ রাখা হয়েছে রেস্তোরাঁ, পার্লার সহ প্রয়োজনীয় অনেক সেবা। বাতাসে ভর করে ধোঁয়া পৌঁছে গেছে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতেও। খুবই বাজে অবস্থা, বাইরে বেরোনো মুশকিল। করোনার কারণে বাসায় থেকে বাচ্চারা হাঁপিয়ে উঠেছে, এখন ধোঁয়ার কারণে তাদের ঘরে থাকতে হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন হাজার হাজার কর্মী, তবে প্রতিকূল আবহাওয়ার কাছে অসহায় তারা। অনেকদিন বৃষ্টির দেখা নেই, ঘাস গাছ শুকিয়ে গেছে, তাপমাত্রাও অসহনীয় হয়ে উঠেছে। আগুন ছড়ানোর উপযুক্ত পরিবেশ এটি। এদিকে দাবানলকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জোর চেষ্টা চালাচ্ছে বিরোধী দল ডেমোক্রেট। দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলছেন, করোনার পর দাবানল নিয়ন্ত্রণেও ব্যর্থ ট্রাম্প প্রশাসন। এমন মন্তব্য অবশ্য আমলে নিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। বলছেন শিগগিরই আবহাওয়ার পরিবর্তন হয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের অ্যালাবামার উপকূলে আঘাত এনেছে হ্যারিকেন স্যালি। স্থানীয় সময় বুধবার সকালে ক্যাটাগরি 2 মাত্রায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। প্রাণহানি এড়াতে অ্যালাবামায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। উপকূলে 3,20,000-এর বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন। নিরাপদে সরানো হয়েছে কয়েক হাজার মানুষকে। ঘণ্টায় 165 কিলোমিটার বেগে অ্যালাবামা ও ফ্লোরিডার কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে স্যালি। ভারী বৃষ্টির কারণে ফ্লোরিডা থেকে মিসিসিপি পর্যন্ত ভয়াবহ বন্যার আশঙ্কা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। উদ্ধার কাজ চালাতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের 175 সদস্য। এক মাসের কম সময়ে যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। গত 29 আগস্ট লুইজিয়ানায় তাণ্ডব চালায় হারিকেন লরা। লিগ ওয়ানে টানা 2 ম্যাচ ব্যর্থতার পর জয় ফিরল পিএসজি। শেষ মুহূর্তের গোলে মেসকে 1-0 গোলে হারালো লা পারিসিয়ানরা। 2 ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে নামা পিএসজিও ম্যাচেও ছিল না চেনা রূপে। বল দখলে আধিপত্য থাকলেও গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ থমাস টুলেখের দল। 12 মিনিটে ডিমারিয়ার ক্রসে ইকার্দির লক্ষ্যভ্রষ্ট হেড। প্রথমার্ধের হতাশা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধ। 77 মিনিটে আবারও পিএসজির ফিনিশিং দুর্বলতা স্পষ্ট হয়েছে। পরে ইনজুরি টাইমে ত্রাতা হয়ে আসেন হুলিয়ান ড্রাক্সলার। জার্মান মিডফিল্ডারের গোলে মৌসুমে প্রথম জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। বাফুফে নির্বাচনী ব্যালটে সভাপতি পদে 3 জনের নাম থাকলেও মূল লড়াই কাজী সালাউদ্দিনের সঙ্গে শফিকুল ইসলাম মানিকের। কারণ বাদল রায়ের সরে দাঁড়ানোর কথা সবারই জানা। রোববার তার প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বর্তমান সভাপতি সালাউদ্দিন। আর ফুটবলের স্থবিরতা কাটাতেই নির্বাচনে আসা বলছেন মানিক। নির্বাচনী আবহাওয়ায় সরগরম বাফুফে প্রাঙ্গণ। সব ধরনের প্রস্তুতি শেষ করে এখন প্রচার প্রচারণায় মনোযোগী কাজী সালাউদ্দিন প্যানেল। দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় গণসংযোগ সম্ভব না থাকায় ব্যক্তিগতভাবেই আলাপ সারছেন 3 টার্মের সভাপতি। আমি আপনাকে প্রথমেই উত্তরটা দিয়েছি। চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নেয় চারদিকে যে সমালোচনা সেটাকে গুরুত্ব দিতে নারাজ সালাউদ্দিন। দ্যাট মিনস আই এম পপুলার। আমাকে নিয়ে যখন আলাপ হয় তারপরেই আমি পপুলার। যখন আমি ইলেকশনটা দিচ্ছি না, আমি ইলেকশনটা না দিয়ে বসে রয়েছি এখানে, ইলেকশনের টাইম পার হয়ে গেছে, আমি ইলেকশন দেওয়ার জন্য পাগল হয়ে গেছি, আমার অপোনেন্ট বল ইলেকশন পিছাতে। নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং, সে কারণে প্রতিপক্ষকে অবহেলার সুযোগ নেই। তার সমালোচনা হোক তাই বলে তিনি প্রতিপক্ষ প্যানেলের সমালোচনা করতে রাজি নন। আমার বক্তব্যটা আমার তাদের এগেনস্টে ফরে বলাটা উচিত হবে না, বিকজ আই এম স্টিল দ্য সিটিং প্রেসিডেন্ট। আমি কারু এগেনস্টে বা কারু ফরে বলাটা আমার মনে হয় এটা রুচির বাইরে চলে যাবে। একই দিনে সালাউদ্দিনের প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিকও মিডিয়ার মুখোমুখি হন। ফুটবলের স্থবিরতা কাটানোর প্রতিশ্রুতি তার কণ্ঠে। আমি সবার সমর্থন চাচ্ছি। ইভেন দো আমি যখন দাঁড়িয়েছি, আমি 2 জন সভাপতি প্রার্থীকে এই আহ্বান জানিয়েছিলাম যে আপনারা সরে দাঁড়ান, কারণ তো 12 বছরে আপনারা দুজনই ব্যর্থ হয়েছেন। তো আমি ওই ব্যর্থ লোকের অ্যাগেনস্টেই দাঁড়িয়েছি। এখন আমি মনে করি যে আমার জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার। নির্বাচনকে সামনে রেখে 20 সেপ্টেম্বর ইশতেহার ঘোষণা করবেন সালাউদ্দিন প্যানেল। এক্ষেত্রে প্যানেলের বাইরে যারা নির্বাচন করছেন তাদের ইশতেহারের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোয়ারেন্টিন ইস্যুতে বিসিবিকে নতুন প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 2 দেশে 2 ধাপে 14 দিন পূরণের কথা বলছে এসএলসি। অর্থাৎ দেশে 7 দিনের কোয়ারেন্টিন শেষে লঙ্কায় গিয়েও 1 সপ্তাহ হোটেলবন্দি থাকতে হবে টাইগারদের।
যদিও এ প্রস্তাবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিসিবি কারও সম্মতি মেলেনি এখনও। দেশে 7 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আন্তর্জাতিক ভ্রমণে বায়োসিকিউর বাবল বজায় রাখা কঠিন। এ কারণে লঙ্কান বোর্ডের নতুন প্রস্তাব কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আসতে পারে। কোয়ারেন্টাইনের সময় অনুশীলনের সুযোগ মিলবে কিনা তা খোলাসা করেনি আয়োজক বোর্ড। এসএলসির ভাইস প্রেসিডেন্ট রাভিন বিক্রমারত্নে সিরিজ নিয়ে আশাবাদী। কোভিড টাস্ক ফোর্সের সাথে ইতিবাচক বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আলোচনার প্রেক্ষিতে এই সিরিজ আয়োজনে সম্মত হয়েছেন কর্মকর্তারা। এদিকে 1 থেকে 2 দিনেই নির্ধারণ হবে শ্রীলঙ্কা সফরের ভাগ্য। বিসিবি শক্ত অবস্থানের পর নড়ে বসেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দেশটির কোভিড টাস্ক ফোর্সের সাথে বৈঠক করেন এসএলসি কর্তারা। এরপর শর্ত শিথিলে আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। সেখান থেকে সাড়া মিললে সফর সংক্রান্ত পরিকল্পনা বিসিবিকে পাঠিয়ে দেবে এসএলসি। এদিকে সিরিজ প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে, এমনটাই জানিয়েছেন লঙ্কান ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেন্টাইন। বাংলাদেশ সিরিজের অপেক্ষায় শ্রীলঙ্কার মাঠের প্রস্তুতি চলছে। 23 সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলনে সিরিয়াস লঙ্কান সিংহ। হেড কোচ মিকি আর্থারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে। অনিশ্চয়তায় সিরিজের ভাগ্য, কঠিন শর্তে সফরে রাজি নয় বিসিবি। বল এখন শ্রীলঙ্কা বোর্ডের কোর্টে। শর্ত শিথিলে চেষ্টা চালাচ্ছে এসএলসি। তাদের প্রতিনিধি দল মঙ্গলবার বৈঠক করেছে প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সঙ্গে। সেখানে বাংলাদেশ সিরিজের স্বাস্থ্যগত দিক ও নানা পরামর্শ নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। শ্রীলঙ্কা আর্মির ওয়েবসাইটে জানানো হয়, স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিয়ে বিশ্বকে শ্রীলঙ্কা জানাতে চায় এই মহামারী নিয়ন্ত্রণে সফল দেশটি। সেনাবাহিনীর সাথে বৈঠকের পর আরেক ধাপ এগিয়েছে এসএলসি। কোয়ারেন্টাইন শর্ত শিথিলে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এখন সেখান থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষা বোর্ড কর্তাদের। বিসিবির চাহিদা পুনর্বিবেচনা করা হবে নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে মন্ত্রণালয়, তা জানা যাবে দ্রুতই। কোয়ারেন্টাইনের সময় অনুশীলনের সুযোগ চায় বিসিবি। যৌক্তিক শর্তে সায় আছে এসএলসির। সেই সঙ্গে বহর 30 থেকে বাড়িয়ে 35-এ করার পক্ষে মত লঙ্কানদের। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষা। সফর প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। কোভিড টাস্ক ফোর্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিছু বিষয়ে ছাড় দেবার অনুরোধ করেছে লঙ্কান বোর্ড। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কমিয়ে 7 দিনে নামিয়ে আনা হতে পারে, কিন্তু হাই পারফরমেন্স দলের অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ থাকছে। সফর নিয়ে অনিশ্চয়তার রেশ নেই তামিম মুমিনুলদের প্রস্তুতিতে। লঙ্কা থেকে ভালো খবর এলে 21 সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর কথা টাইগারদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মা ঝর্ণা আক্তারকে সাথে নিয়ে ইয়ামিন সিনানের ক্রিকেট অনুশীলনের ছবি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। মা ছেলেও ক্রিকেট রসায়ন পেয়েছে ভিন্ন মাত্রা, যা মুগ্ধ করেছে ক্রিকেট তারকাদেরও। ইয়ামিনের সাথে দেখা করেছেন মুশফিকুর রহিম, দিয়েছেন উপহার, পরামর্শ। টাইগার তারকার কাছ থেকে লড়াইয়ের মন্ত্র পেয়েছে ছোট্ট ইয়ামিন। গল্পের মঞ্চ পল্টন ময়দান। কোচ এসে তখনও পৌঁছাননি মাঠে। ওই সুযোগে মাকে সাথে নিয়ে ক্রিকেট অনুশীলন 11 বছরের শেখ ইয়ামিন সিনানের। দারুণ টার্নে উইকেট তুলে নিয়ে মেতে ওঠে উল্লাসে। মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখেন আলোকচিত্রী ফিরোজ আহমেদ। ক্রিকেট নিয়ে মা ছেলের উচ্ছ্বাস এরপর নিজস্ব গতিতেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, স্পর্শ করে অসংখ্য হৃদয়। ক্রিকেটার থেকে সাধারণ মানুষের টাইমলাইন, সম্পাদকদের শিরোনাম, সব জায়গাতেই ইয়ামিন ও তার জননীর ক্রিকেট প্রয়াস। ইয়ামিন ও ঝর্ণা আক্তারের ছোট ট্রেনিং সেশনে সামনে এলো অনেক বড় গল্প। আবেগটা অনুভব করে খুদে ক্রিকেটারের সাথে দেখা করতে ছুটে গেছেন মুশফিকুর রহিম। উপহার দিয়েছেন জার্সি, গ্লোভস, ব্যাট। আইডলকে সামনে পেয়ে হলো স্বপ্ন পূরণ। তবে এখানেই শেষ নয়, আরো বড় স্বপ্নের জন্য ছুটতে হবে। সেজন্য বিকল্প নেই পরিশ্রমের। ইয়ামিনকে পরামর্শ দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। সীমাবদ্ধতা থাকবেই, তাই বলে কি থেমে যাবে শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা? পুত্রকে নিয়ে ঝর্ণা আক্তারের স্বপ্ন এখন দেখা হচ্ছে পুরো দেশ জুড়ে। ইয়ামিনের উল্লাস পল্টন ছাপিয়ে ছড়িয়ে পড়ুক আরো বড় ময়দানে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খোঁজে পথ হাতড়ে বেড়াচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন। প্রতিভা বের করতে জেলায় জেলায় হবে দাবা লীগ, আর আয়োজনের অর্থ যোগান দেবে ফেডারেশন, জানিয়েছেন সাধারণ সম্পাদক।
আগামী 1 বছরের খসড়া সূচিও তৈরি করা হয়েছে এরই মধ্যে, যেখানে আছে 16টি আন্তর্জাতিক টুর্নামেন্ট। দেশে দিনকে দিন কমছে দাবার চর্চা। ফেডারেশনের নিয়মিত খেলা হলেও জাতীয় স্কুল দাবা বন্ধ 2013 থেকে। পাইপলাইনে প্রতিভাবান দাবারও নেই বললেই চলে। অভিযোগ আছে খেলা থেকে বিদেশ ভ্রমণেই বেশি গুরুত্ব দেন কর্মকর্তারা। গত 2 বছরে প্রিমিয়ার লিগের প্রাইজ মানিও নাকি বকেয়া পড়ে আছে। করোনার কারণে হয়নি নির্বাচন। অ্যাডহক কমিটিতে পুরনো মুখই বেশি। তারা কি পারবে ষষ্ঠ জিএমের খোঁজ দিতে? ফেডারেশন কর্তারা বলছেন সংখ্যার থেকে এখন মানের দিকেই নজর দেবেন তারা। বেশ কিছু উঠতি খেলোয়াড়ের সম্ভাবনা আছে গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য, আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য, ছেলে এবং মেয়ে উভয় পক্ষে। আমরা ওদেরকে সুবিধা দেওয়ার জন্য 3টা গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট করার জন্য আমরা আমাদের পঞ্জিকায় রেখেছি। আমাদের স্পন্সারও আমাদের ফাইনাল হয়েছে। পাশাপাশি আমরা ইউরোপে আমাদের বাচ্চাদেরকে 2-3 মাসের জন্য আমরা পাঠিয়ে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে যেন বিশেষ করে ইউরোপে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা নেব। আগামী 1 বছরের সূচির খসড়াও তৈরি করে ফেলেছে ফেডারেশন। জাতীয় রেটিং দাবা লিগসহ প্রায় 20টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে। দেশ বিদেশ মিলে 16টি আন্তর্জাতিক আসরে অংশ নেবে দাবারুরা। এ মাসের শেষ সপ্তাহে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। জেলা দাবা লীগ অনুষ্ঠান করার জন্য আমরা আমাদের ক্যালেন্ডারে রেখেছি। আমরা প্রত্যেকটা জেলাকে আমরা আর্থিক সাপোর্ট দেব যেন তারা প্রতি জেলাতে জেলা দাবা লীগ করে। আমরা আর্থিক সহযোগিতা, আমরা স্পন্সরটা আমরা এখান থেকে ঠিক করে দেব। ডিসেম্বর শেষ সপ্তাহে প্রিমিয়ার ডিভিশন দাবা আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।